কদমতলা গ্রামে পারভেজ নামের এক লোক তার মেয়ের সাথে থাকতো। তার মেয়ের বয়স 7 বছর আর তার নাম ছিল প্রিয়া। আর ওর মা প্রিয়াকে 3 বছর বাচ্চা রেখে মারা যায়। আর তারপর পারভেজই প্রিয়াকে বড় করে তোলে। পারভেজ অন্য জমিতে কাজ করে কোন রকম তার সংসার চালাতো। প্রিয়া মা, প্রিয়া কোথায় গেলি রে? হ্যাঁ বাবা, বলো, ডাকছো কেন আমায়? জমিতে যাব কাজ করতে, আমায় একটু কাশিটা এনে দে তো। হ্যাঁ দাঁড়াও বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা বাবা, তুমি খেয়েছো? না রে মা, এখনো খাইনি। চিন্তা করিস না, দুপুরে এসে খেয়ে নেব। বাবা, এসব কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, বুঝলে? রোজ রোজ তোমাকে খাওয়ার কথা বলতে হয় কেন? তুমি বসো, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি। আগে খাবে, তারপর যেখানে যাওয়া যাবে, বলে দিলাম। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, খেয়ে তারপরে যাব। তুই একদম তোর মায়ের মতন হয়েছিস। তোর মাও ঠিক এরকমই ছিল, সব সময় আমার খেয়াল রাখতো। রাখবেই তো। এখন বেশি কথা না বলে বসো তো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর প্রিয়া ঘরে চলে যায়। পারভেজের সংসারে অভাব থাকলেও তার পরিবারে সুখের কোনো অন্ত ছিল না। হাসি মজাতেই তাদের দিন চলতো। প্রিয়া তার মাকে অনেক ভালোবাসতো। প্রিয়ার যখনই একা লাগতো, মন খারাপ হতো, সে তখন ঘরের দেয়ালগুলোর সাথে কথা বলতো। কারণ ওই ঘরেই যে তার মা থাকতো। সে ভাবতো দেয়ালের সাথে কথা বললে তার মা সেটা শুনতে পাবে। কিছুদিন কেটে যায়। একদিন পারভেজের আসতে দেরি হয়, আর তাই প্রিয়া দেয়ালের সাথে কথা বলতে থাকে। মা, ও মা, তুমি আমার কথা শুনতে পারছো? কেমন আছো মা তুমি? মা জানো, আমার না আজকে খুব মন খারাপ। দেখো, বাবা আমায় একা বাড়িতে রেখে চলে গেছে, অথচ এখনো আসছে না। তুমি আমায় একা রেখে কেন চলে গেলে মা? আমার যে তোমায় ছাড়া একটুও ভালো লাগে না। আর শোনো মা, আজ বাবা আসলে বাবাকে তুমি অনেক বকবে, বুঝলে? বাবা কেন আমায় একাই ফেলে এখনো বাইরে থাকে? প্রিয়া যখন দেয়ালের সাথে কথা বলছিল, তখন সেখানে প্রিয়ার বাবা আসে। কিরে মা, কি হয়েছে? আমার নামে তোর মাকে কি বিচার দিচ্ছিস? মা তোমায় অনেক বকবে, বুঝলে? তুমি আমায় একা রেখে এতক্ষণ বাইরে ছিলে কেন? আমার বুঝি একা থাকতে ভয় করে না? আর বলিস না মা, আজ মহাজন টাকা দিতে একটু দেরি করেছে। টাকা ছাড়া কিভাবে আসি বলতো? তাই দেরি হলো। আর কখনো এরকম দেরি করব না। দেখ মা, আমি তোমার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি। তোর তো সিঙ্গারা খুবই পছন্দ। বাবা, তুমি সত্যি বলছো? দাও দাও, আমায় সিঙ্গারা দাও, আমার লক্ষ্মী বাবা। এরপর পারভেজ প্রিয়াকে সিঙ্গারা দেয়। তারপর সে হাত পা ধোয়ার জন্য সেখান থেকে চলে যায়। ভালোই চলছিল তাদের দিন। হঠাৎই গ্রামে ভীষণ বন্যা শুরু হয়ে যায়, আর চারদিক পানিতে থই থই করতে থাকে। এদিকে পারভেজ আর প্রিয়া ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। বাবা, গ্রামে হঠাৎ কি শুরু হয়ে গেল বলো তো? আমাদের ঘর ডুবে গেলে আমরা কোথায় থাকবো বলো? গ্রামের তো প্রায় সব বাড়ি ডুবে গেছে। আমি কিন্তু এ বাড়ি ছাড়া কোথাও যাব না বললাম। তুই কোনো চিন্তা করিস না রে মা, দেখবি আমাদের কোথাও যেতে হবে না। বন্যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। পরের দিনই প্রিয়াদের বাড়িতে পানি উঠে, চারিদিক পানিতে ডুবে যায়। চল মা, জিনিসপত্র গুছিয়ে নেই। আমাদের এ বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে। এখানে যে আমরা আর থাকতে পারবো না, পানি চারিদিকে ভরে গেছে। বাবা, এসব তুমি কি বলছো? এই বাড়ি ছেড়ে যাব না? না বাবা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এ বাড়ি যে আমার মায়ের স্মৃতি, এ বাড়ি আমার মায়ের মতো। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তুমি আর মা কত কষ্ট করে বাড়িটা বানিয়েছিলে। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা। তা তো জানি রে মা, কিন্তু এ পানিতে এখানে কিভাবে থাকবি বল? আমাদের যে এ বাড়ি
ছাড়তেই হবে, না হলে যে আমরা পানিতে ডুবে যাব। না বাবা, আমি এখান থেকে কিছুতেই যাব না। আমার মাকে আমি একবার হারিয়েছি, কিন্তু এবারে কিছুতেই হারাতে পারবো না বাবা। এসব বলে প্রিয়া কাঁদতে থাকে, আর তখনই সেখানে এক পরী আসে। কি হয়েছে তোমাদের? আর তুমি বা এভাবে কাঁদছো কেন? আমায় বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যে আমার অনেক বড় উপকার করেছো। এসব তুমি কি বলছো? আমি তোমার উপকার করেছি? কবে আর কিভাবে? হ্যাঁ, তুমিই করেছো, কিন্তু সেটা তোমার অজান্তে। তোমার মনে আছে কয়েক মাস আগে তুমি একটা আহত পাখিকে বাঁচিয়েছিলে? আসলে ওই পাখিটা আমার মেয়ে ছিল, যে পাখি রূপে পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিল, আর আমি তাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছিলাম। আর ঘুরতে ঘুরতে আহত হয়ে ও তোমার সামনে পড়েছিল, আর তুমি তাকে সারিয়ে দিয়েছিলে। তুমি অনেক ভালো, তুমি না থাকলে হয়তো আজ আমার মেয়েটাই বেঁচে থাকতো না। এখন বলো তো তোমার কি হয়েছে? এরপর প্রিয়া সব ঘটনা পরীকে খুলে বলে। সব শুনে পরী বলে, ও, এই কথা। তুমি কোনো চিন্তা করিও না, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এই বাড়িতেই থাকবে তুমি। এই নাও এই বেলুনটা। এই বেলুনটা যদি হাতে নিয়ে বলো, বেলুন বেলুন আমার উপকার করো, আমাদের বাড়ি আকাশ বাড়ি করো, আর সাথে সাথে তোমাদের ঘরের মাথায় অনেকগুলো বেলুন হবে, আর সেগুলোই তোমাদের বাড়িকে আকাশে নিয়ে যাবে। তুমি সত্যি বলছো পরী? তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর প্রিয়া বেলুনটি হাতে নিয়ে মন্ত্র পড়তে থাকে। বেলুন বেলুন আমাদের উপকার করো, আমাদের বাড়ি আকাশ বাড়ি করো। প্রিয়া মন্ত্র পড়ার সাথে সাথে তাদের বাড়ির উপর অনেক বেলুন সাদৃশ্য হয়, আর প্রিয়াদের ঘর আকাশের দিকে উঠতে থাকে। এটা দেখে তো প্রিয়া আর পারভেজ দুজনে খুশি হয়। কমলাপুর গ্রামে বাস করত শিউলি নামের এক বিধবা মহিলা। শিউলির স্বামী মারা গেছে বেশ কয়েক মাস আগে। শিউলির কোনো সন্তানও ছিল না, তাই সে একাই বাস করত। একদিন শিউলি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পায় জঙ্গলের পাশে একটা বাচ্চা পড়ে আছে, আর সে কাঁদছে। এটা দেখে শিউলি বাচ্চাটির কাছে যায়। একি, এই বাচ্চা মেয়েটা এখানে এলো কি করে? আর এর হাত থেকে তো রক্ত ঝরছে, আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। এখন একে নিয়ে আমি কি করি? আমি বরং একে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাই। এরপর শিউলি বাচ্চা মেয়েটিকে নিয়ে তার বাড়িতে যায়, আর তার ক্ষতে ঔষধ লাগিয়ে দেয়। আহারে, মেয়েটা দেখতে কি মায়াবী, কিন্তু কার সন্তান আমি তো জানি না। তবে এখন আমি একে নিয়ে কি করব? ও বরং আমার কাছেই থাক, আমারও তো কোনো সন্তান নেই। ওকে আমি নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো। কি রে সোনা, থাকবি তো আমার কাছে? আমাকে মা বলে ডাকবি তো? শোন, তোর নাম আজ থেকে রিয়া, আমার রিয়া। এরপর থেকে শিউলি রিয়াকে নিজের কাছেই রাখে, আর অনেক আদর যত্নে বড় করতে থাকে। এভাবে কয়েক বছর পার হয়ে যায়। রিয়া এখন বেশ বড় হয়েছে। রিয়া, মা রিয়া, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয়, খাবি। কি রে, কোথায় গেলি? এই যে মা, আমি এসে গেছি। ডাকছিলে কেন? ও মা, একটা কথা ছিল, শুনবে? হ্যাঁ মা, বল, কি বলবি? মা, আমায় স্কুলে ভর্তি করিয়ে দিবে? সবাই স্কুলে যায়, আমিও স্কুল যাব ওদের সাথে। স্কুলে গেলে আমার অনেক কিছু শেখা হবে, তাই না মা? হ্যাঁ মা, শিখবি তো। ঠিক আছে মা, তুইও স্কুলে যাবি আর পড়াশোনা করে অনেক বড় হবি।
সত্যি বলছো মা? তুমি দেখো, আমি অনেক পড়াশোনা করব আর বড় হয়ে চাকরি করব, তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না মা। হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার খেতে আয় দেখি, অনেক বেলা হয়ে গেছে যে। এভাবে হাসি মজায় শিউলি আর রিয়ার দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন শিউলি ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর কয়েকদিন পরে সে মারা যায়। শিউলি মারা যাওয়ায় রিয়া ভীষণ কষ্ট পায়, সে একদম একা হয়ে পড়ে। মা মা, ও মা, তোমার কি হলো মা? কথা বলো, আমার সাথে কথা বলো মা। তুমি ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই মা। আমায় একা করে তুমি কোথায় গেলে মা? ও মা, উঠো না। শিউলি মরে যাওয়ায় রিয়া একা হয়ে পড়ে, আর সে কি করবে, কিভাবে তার খাবার জোগাড় করবে কিছুই ভেবে পায় না। এখন আমি কি করব? আমার যে বড্ড খিদে পেয়েছে, ঘরে তো কোনো খাবারও নেই। খেতে না পারলে যে আমিও মরে যাব। আমার যে কিছু একটা করতেই হবে। যাই দেখি কোথাও কোনো খাবার পাই কিনা। এরপর রিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় আর খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পায় না। টাকা ছাড়া কেউ তাকে কোনো খাবার দেয় না। শেষে কোনো উপায় না পেয়ে রিয়া ভিক্ষা করতে শুরু করে। সাহেব, 1 টাকা ভিক্ষা দিবেন সাহেব? ভিক্ষা দিন না 1 টাকা, দুদিন থেকে কিচ্ছু খাই না। এসব বলে রিয়া ভিক্ষা করতে থাকে, আর ভিক্ষা করে সে বেশ কিছু টাকা পায়। বাহ, আজ কিছু টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমার খাবার কিনতে হবে, আর এখন থেকে আমায় ভিক্ষা করে খাবার জোগাতে হবে। একদিন রিয়া ভিক্ষা শেষে তার বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পায় তার বাড়ির সামনে একটা স্যুট কোট পরা লোক আহত হয়ে পড়ে আছে। এ কি, কে ওখানে পড়ে আছে? আর উনি তো মনে হচ্ছে আহত, ওনার তো সাহায্য প্রয়োজন। এই বলে রিয়া লোকটির কাছে যায় আর দেখতে পায় লোকটার হাত থেকে রক্ত ঝরছে। এ কি, কে আপনি? আর এভাবে আহত হলেন কি করে? আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। এক্ষুনি তো এটা বন্ধ করতে হবে। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, রাজু চ্যাটার্জি। আসলে মিটিং শেষ করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, আর তাই এই অবস্থা হয়েছে। আপনি চলুন আমার সাথে, আমি আপনার ক্ষত সারিয়ে দিচ্ছি। এ বলে রিয়া রাজু চ্যাটার্জিকে নিয়ে তার বাড়িতে যায় আর ওনার ক্ষতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, আজ তুমি না থাকলে যে আমার কি হতো। এসব বলতে বলতে সে একটা বাচ্চার ছবি দেখতে পায় আর ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এই ছোট্ট বাচ্চাটির ছবি কার? তুমি কি ওকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? ওটা তো আমি। ওটা আমার ছোটবেলার ছবি। এটা তুমি কি বলছো? কে তুমি? আর তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম ছিল শিউলি। আসলে উনি আমায় কুড়িয়ে পেয়েছিলেন একটা বড় রাস্তার জঙ্গলের ধারে। আমার আসল বাবা মা কে তা উনি জানতেন না। সোনা, তুই সত্যি বলছিস? ওরে, তুই যে আমার মেয়ে। সেদিন তোর মা, তুই, আমি ঘুরতে গিয়েছিলাম, আর ফেরার সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুমি সত্যি বলছো? তুমি আমার বাবা? হ্যাঁ রে সোনা, তুই আমার সাথে চল, চল আমার সাথে, তোর মায়ের কাছে যাবি। তারপর রাজু চ্যাটার্জি রিয়াকে নিয়ে তার বাড়িতে যায়। তারপর রিয়া তার বাবা মায়ের সাথে আবারও হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। চাঁদপুর গ্রামে বাস করত চুনিলাল নামে এক লোক। সে ছিল অনেক লোভী ও স্বার্থপর, কিন্তু তার স্ত্রী দীপা ছিল অনেক ভালো ও দয়ালু মানুষ। চুনিলাল একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে। গাভীটি ছিল গর্ভবতী। চুনিলাল গাভীটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো, এই গাভীটি কত মোটা তাজা,
মনে হয় বাচ্চা হওয়ার পর অনেক দুধ দেবে। কদিন পরেই তো এর বাচ্চা হবে, তখন এর আমি সব দুধ বাজারে গিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো। তারপর চুনিলাল তার স্ত্রীকে বলে, শোনো দীপা, এই গরুটি অনেক ভালো, খেয়াল রাখবে। কতদিন পর এর বাচ্চা হবে, ঠিক মতো খেয়াল না রাখলে বেশি করে দুধ দেবে না। ঠিক মতো খেয়াল রাখবে, কেমন? তুমি চিন্তা করো না গো, আমি ঠিকভাবে খেয়াল রাখবো। তারপর থেকে দীপা গরুটির যত্ন নিতে থাকে। কিছুদিন পর গাভীটি একটি বাচ্চা হয়, আর এতে চুনুলাল এবং দীপা দুজনেই অনেক খুশি হলো। চুনুলাল গাভীটি যা দুধ দিত তা সব দুধ বাজারে বিক্রি করত। গাভীটির বাচ্চাকে একটু খেতে দিত না। একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনুলাল বলে, পাজি গরু, তোকে ঠিক মতো খেতে দিচ্ছি, কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে চুনুলাল গাভীটিকে মারতে থাকে আর বলে, এবার দেখ কেমন লাগে। দুধ কম দেওয়া, তাই না? খুব বার বেড়ে গেছে। এরপর যদি কোনোদিন দুধ কম দেওয়া দেখি, বুঝবি তখন মজা কারে বলে। এই বলে চুনুলাল আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায়। গাভীর বাচ্চাকে একটুও খেতে দিত না, আর গাভীর কম দুধ দিলে অনেক মারতো। আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইনজেকশন দিত। চুনুলালের ব্যবহারে দীপা অনেক কষ্ট পেত। আর একদিন দীপা চুনুলালকে বলে, তুমি এত নিষ্ঠুর কেন গো? গাভীর সব দুধ বাজারে বিক্রি করো, গাভীর বাচ্চাকে একটুও খেতে দাও না। ও এইভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে। আর গাভীটার উপরে অনেক নির্যাতন করো। ওর ওপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবে, বলো? তোর খুব বার বেড়ে গেছে, তাই না? খুব বড় বড় কথা বলতে শিখেছিস। আমি কি করব না করব সেটা তুই বলে দিবি? বেশি দরদ দেখালে তোর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেব। চুনুলালের কথায় দীপা অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না। দীপা ঠিক মতো গাভীর খেয়াল রাখত। গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনুলাল একদিন দীপাকে বলে, এই দীপা, খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে? সব খাবার গরুকে খাওয়ালে হবে? খাবার কিনতে কি টাকা লাগে না? আর কোনোদিন যদি দেখি তুই গাভীকে এত খাবার দিস, তখন দেখবি কি করি আমি তোকে। তারপর থেকে দীপা আর ঠিক মতো গাভীকে খাবার দিত না, আর গাভীর বাচ্চা ঠিক মতো খাবার না পেয়ে মারা যায়। এতে দীপা আর গাভী অনেক কষ্ট পায়। কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয়। এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি, আমায় একটুও যত্ন নেয় না। আমি ওর কত উপকার করি, আমাকে দিয়েই ওর সংসার চলে, অথচ আমাকে কতটা নির্যাতন করে, আমায় মারে। ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে। আমি তো আবারও গর্ভবতী, এখানে থাকলেও আমায় এ বাচ্চাকেও মেরে ফেলবে। আমি আর এ বাড়িতে থাকবো না। আমি আজই এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব। তারপর যখন চুনুলাল বাড়ি থেকে বেরিয়ে যায়, সুযোগ বুঝে গাভীটিও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে। ওই দুষ্টু মালিক আমায় দেখলে অনেক মারবে, কোথাও যেতে দিবে না। আমায় এখনই চলে যেতে হবে। তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে, আর অনেক ক্লান্ত হওয়ার সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর সে বলে, না, আমি এভাবে বসে থাকলে চলবে না, আমায় অন্য কোথাও পালাতেই হবে। এই বলে গাভী আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে। ওই বাড়িতে থাকতো মনি নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমা। ঝুমা ছিল অনেক স্বার্থপর ও লোভী, খিটখিটে মেজাজে। অপরদিকে মনি ছিল শান্তশিষ্ট ও নরম মনের মানুষ। ঝুমা যখন বাড়ির বাহিরে আসে, তখন সে গাভীটিকে
দেখতে পায় আর বলে, ও মা, গাভী এটা এখানে এলো কি করে? মনে হয় পথ ভুলে এখানে চলে এসেছে। ভালোই হয়েছে। তখনই সেখানে মণি আসে আর তার শাশুড়িকে বলে, গাভী এটা কার গাভী মা? আপনার ছেলে বুঝি এনেছে? কই, আমাকে তো একবারও বলেনি গাভী এনেছে। না বৌমা, এটা আমাদের গাভী নয়, এ অন্য গাভী। হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে। ভালোই হয়েছে, আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো, আর সেটা থেকে অনেক টাকা পাবো। এটা আপনি কি বলছেন মা? গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী আর অনেক অসুস্থ। তাহলে ও আপনাকে কিভাবে দুধ দেবে? তাহলে এর গাভী আমার কোনো দরকার নেই। ও যদি আমার কোনো কাজেই না আসে, তবে ওকে নিয়ে আমি কি করব? চলো বৌমা, ভিতরে চলো। এখানে থেকে আর কোনো কাজ নেই। গাভীটিকে বরং তাড়িয়ে দাও। আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না। আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। কয়েকদিন পরে আমার সন্তান হবে, তখন ঠিক আমি আপনাদের দুধ দেব। আর তারপর থেকে গাভীটির যত্ন নিতে থাকে। কিছুদিন পরে গাভীটির বাচ্চা হয়। বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয়। বাচ্চা হবার পর মণি বেশি বেশি করে গাভীর যত্ন নিতে থাকে, কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না। বৌমা, তোমার পরিবারে কি গরু ছাড়া আর কোনো কাজ নেই? সব সময় ওই গরুটা নিয়ে থাকলে হবে, নাকি সংসারের বাকি কাজগুলো করতে হবে? এভাবে প্রায় প্রতিনিয়ত ঝুমা মণিকে কথা শোনাতো। একদিন ঝুমা রান্না করতে রান্নাঘরে যায়। সেখানে কোনোভাবে আগুন লেগে যায়। তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায়। ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমায় মেরেছি, সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আজ সেই তুমি আমার জীবন বাঁচালে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায়। তারপর ঝুমা বৌমার কাছেও ক্ষমা চায়। বৌমা, তুমি আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। শাশুড়িরা নিজের মায়ের মতো হয়, কিন্তু আমি কখনো তোমায় মায়ের মতো ব্যবহার করিনি। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার ওপর কোনো রাগ করিনি। আপনি তো আমার মা। তারপর থেকে ঝুমা ও মনি গাভীটির অনেক খেয়াল রাখতো আর যত্ন নিত। তারা সুখে শান্তিতে তারা তিনজন ভালোই দিন কাটাতে লাগলো।